ওয়েলকাম ব্যাক টু ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা পড়ব অধ্যায় 2 পৃথিবী ও মহাবিশ্ব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বিগ ব্যাং ও মহাবিশ্বের প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে। গ্যালাক্সি ও নক্ষত্র কাঠামো ও উপকাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে। নক্ষত্রমণ্ডলী, কালপুরুষ ও সপ্তর্ষি পর্যবেক্ষণ এখানে আলোচনা করা হয়েছে। এবং মহাকাশ নিয়ে প্রচলিত কিছু কুসংস্কার যেমন জ্যোতিষী বিদ্যা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো, তারপরে রয়েছে বিশ্বজগতের ধারণার ক্রমবিবর্তন। এখন শিক্ষার্থীরা, বিশ্বজগতের ধারণায় ক্রমবিবর্তন বলতে তোমরা কি বুঝো? ক্রমবিবর্তন কথাটি দ্বারা বোঝানো হয় কোনো কিছু পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে যদি পরিবর্তিত হয় তাকেই বলা হয় ক্রমবিবর্তন। এখন বিশ্বজগৎ সম্পর্কে তো সর্বপ্রথম মানুষের একটা ধারণা ছিল, সেই ধারণাটিও ধীরে ধীরে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। এই যে সময়ের সাথে সাথে বিশ্বজগৎ নিয়ে মানুষের ধারণায় পরিবর্তন হয়েছে, এটাকেই বোঝানো হয়েছে যে বিশ্বজগতের ধারণার ক্রমবিবর্তন। দেখো, সর্বপ্রথম মানুষের পৃথিবী সম্পর্কে কী ধারণা ছিল। প্রাচীনকালে মানুষ তার চারপাশের জগৎকে দেখে খুব স্বাভাবিকভাবে ধারণা করে নিয়েছিল যে পৃথিবীটা নিশ্চয়ই সমতল, এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ ঢেকে রেখেছে। সেই আকাশে মেঘ এবং চাঁদ, সূর্য ও নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে, যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। অর্থাৎ সর্বপ্রথম মানুষ পৃথিবীকে দেখে কি ধারণা করেছিল। দেখো, আমরা যদি আমাদের চারপাশে তাকাই দেখব যে সেখানে রয়েছে সমতল ভূমি। তাহলে প্রাচীনকালের মানুষও সাধারণভাবে ভেবে নিয়েছে যে এই পৃথিবী সব স্থানই হচ্ছে সমতল, এবং এই সমতল পৃথিবীকে উপর করে রেখেছে একটি বাটির মতো আকাশ। তোমরা যখন একটি স্থানে দাঁড়িয়ে অনেক দূরে পর্যন্ত তাকিয়ে থাকবে, দেখবে মনে হবে অনেক দূরে গিয়ে আকাশটা নিচে নেমেছে বা মাটির সাথে লেগে গিয়েছে। তখন কি মনে হয়? তখন মনে হয় না যে বাটির মতো একটা আকাশ উপর করে আছে পৃথিবীকে? তো সাধারণত এটা দেখেই প্রাচীনকালে মানুষও ভেবে নিয়েছিল যে বাটির মতো একটা আকাশ পৃথিবীকে ঢেকে রেখেছে, এবং সেই আকাশে যেহেতু মেঘ, চাঁদ, সূর্য আকাশে দেখেছে তারা, এবং বিভিন্ন নক্ষত্র দেখেছে, ভেবেছে সেই আকাশে মেঘ, চাঁদ, সূর্য এবং বিভিন্ন ধরনের নক্ষত্র লাগানো থাকে, আর এই নক্ষত্রগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। এটা ছিল সর্বপ্রথম মানুষের ধারণা পৃথিবী সম্পর্কে। তারপরে কিছুকাল পর মানুষ প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় ধারণা করে যে পৃথিবীটা বুঝি একটা থালার মতন। সেই থালার মতন পৃথিবী বিশাল একটা সমুদ্রতে ভাসছে, এবং গোলাকার একটা আকাশ সেই পৃথিবীকে ঢেকে রেখেছে। এটা হচ্ছে মানুষের দ্বিতীয় দফা পৃথিবী সম্পর্কে ধারণা। প্রথম তো তারা ভেবেছিল যে পৃথিবী সমতল এবং বাটির মতো আকাশ ঢেকে রেখেছে। তারপরে ভাবলো কি, তারপর তারা আরও চারপাশ পর্যবেক্ষণ করে, পৃথিবী পর্যবেক্ষণ করে মেসোপটেমিয়া সভ্যতায় ওই সময়টায় তারা ধারণা করে যে পৃথিবী হচ্ছে একটা থালার মতো, আর এই থালার মতো বিশাল পৃথিবী হচ্ছে একটা সমুদ্রের মধ্যে ভাসছে, অর্থাৎ সমুদ্রের পানিতে এই থালার মতো পৃথিবী ভাসছে, এবং গোলাকার একটা আকাশ সেই পৃথিবীকে ঢেকে রেখেছে। তারপর দেখো, খ্রিস্টপূর্ব 240 বছর আগে গ্রিক গণিতবিদ এরাটোস্থেনিস লক্ষ্য করেন যে আলেকজান্দ্রিয়াতে যখন সূর্য ঠিক মাথার উপর, সেখান থেকে 800 কিলোমিটার দূরে সূর্যরশ্মি 7.2 ডিগ্রিতে আপতিত হচ্ছে, এবং পৃথিবী সমতল হলে সব জায়গাতেই সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হতো। দেখো, আর মাথার উপরে সূর্য যদি ঠিক মাথার উপরে থাকে, তার মানে কি, সূর্য হচ্ছে 90 ডিগ্রি কোণে আলো দিচ্ছে, কিন্তু সেখান থেকে 800 কিলোমিটার দূরে সূর্যরশ্মি 7.2 ডিগ্রিতে আপতিত হচ্ছে, মানে 7.2 ডিগ্রিতে সে আলো দিচ্ছে।
তার মানে কি, পৃথিবী তো অবশ্যই সমতল না। যদি পৃথিবী সমতল হতো তাহলে তো পৃথিবীর সকল স্থানে একই কোণে সূর্য রশ্মি আপতিত হতো, বা একই কোণে সূর্য রশ্মি বা সূর্যের আলোটা পৃথিবীতে আসতো। কিন্তু একটি স্থানে 90 ডিগ্রি কোণে সূর্যের আলো আসে, এবং অন্য একটি স্থানে তার থেকে 800 কিলোমিটার দূরেই সূর্যের আলোটা 7.2 ডিগ্রিতে আসে। তার মানে কি, পৃথিবী সমতল নয়। দেখো, সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন যে পৃথিবী নিশ্চয়ই গোলাকার। শুধু তাই নয়, আপতিত কোণের পার্থক্য এবং তার মাঝখানের দূরত্ব থেকে এরাটোস্থেনিস অত্যন্ত নিখুঁতভাবে পৃথিবীর ব্যাসার্ধ মেপেছিলেন। তাহলে শিক্ষার্থীরা, এবার তোমরা বলো তো, সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ মেপেছিলেন কে? অ্যান্সার হবে গ্রিক গণিতবিদ এরাটোস্থেনিস। তারপর দেখো, যখন জ্ঞান বিজ্ঞানের চর্চা করা মানুষেরা আকাশে চন্দ্র সূর্যকে পূর্ব দিকে উদিত এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখেছেন, তারা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন যে নিশ্চয়ই চন্দ্র সূর্য এমনকি নক্ষত্রগুলো পৃথিবীকে ঘিরে ঘুরে। স্বাভাবিকভাবে তো এটাই মনে হওয়ার কথা। যখন তারা দেখলো যে চাঁদ সূর্য এগুলা সব পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তখন তারা ভেবেছে নিশ্চয়ই এই চাঁদ সূর্য নক্ষত্রগুলা পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। অ্যারিস্টটল সেই যুগের অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। তিনি এই মতবাদ দিয়েছিলেন যে, এবং জ্যোতির্বিদ টলেমিও অ্যারিস্টটলের ধারণার পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন যে পৃথিবী হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে ঘিরে ঘুরে। তাহলে এ পর্যন্ত আমরা 3টা মতবাদ পেয়েছি। একদম প্রাচীনকালে মানুষ কি ধারণা করত পৃথিবী সম্পর্কে, তারপর 2 নাম্বার হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতায় পৃথিবী সম্পর্কে কি ধারণা ছিল বা মতবাদ ছিল, এবং এই 3 নাম্বার ধারণা হচ্ছে অ্যারিস্টটল এবং জ্যোতির্বিদ টলেমি কি ধারণা দিয়েছিলেন। দেখো, প্রায় 2000 বছর পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করেছিল। কোনটা বিশ্বাস করেছিল? যে পৃথিবী হচ্ছে সব কিছুই কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে ঘিরে ঘুরে, এবং সবার কাছে এটাই স্বাভাবিক মনে হয়েছিল। 2000 বছর পর্যন্ত মানুষ এই বিশ্বাসটা করেছিল, যদিও সেটা ভুল ছিল, পরে প্রমাণিত হয়েছে, এবং এটাই তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছিল। শুধু তাই নয়, তাদের ধর্মগ্রন্থও এটি সমর্থন করেছিলেন। কিন্তু যে সকল বিজ্ঞান মনস্ক মানুষ আকাশের গ্রহ নক্ষত্র নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতেন, তারা কিছু কিছু বিষয় ব্যাখ্যা করতে পারতেন না। যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে আকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে থেমে যেতে দেখতেন। শুধু তাই নয়, তারপর গ্রহটি উল্টো দিকে যেতে শুরু করে, মাঝপথে থেমে গিয়ে আবার সঠিক দিকে প্রদক্ষিণ করত। যদি পৃথিবী সব কিছুর কেন্দ্রবিন্দু হতো তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। তাহলে কি হতো, গ্রহটা একদিক থেকে ঘুরে অন্য দিকে আসতো, কিন্তু তারা কি দেখে যে একদিকে ঘুরতে ঘুরতে থেমে গিয়ে হঠাৎ আবার অন্যদিকে ঘুরতেছে, কিছুক্ষণ পর আবার আগের জায়গা দিয়ে ঘুরতেছে। তাহলে এরকম হলো কেন? একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটা কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। ঠিক আছে, পৃথিবীকে যদি গ্রহটা প্রদক্ষিণ করে তাহলে এ সকল যেই তাদের পর্যবেক্ষণটা যে হইল, যে একদিকে যাচ্ছে আবার উল্টো দিকে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার আগের অবস্থানে যাচ্ছে, এটা তো আর ব্যাখ্যা করা যাচ্ছে না। কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। তাহলে তারা লাস্টলি কি মতবাদে আসলো যে সূর্য হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু। দেখো, এই ধরনের বেশ কিছু বিষয় দেখে কোপার্নিকাস 1444 সালে প্রথমে তার বইয়ে লিখলেন, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে চতুর্থ মতবাদ দিয়েছেন কোপার্নিকাস, এবং তার মতবাদ ছিল পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দেখো, বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কোপার্নিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানীদের মহলে বেশ প্রচার লাভ করেনি। তবে কোপার্নিকাসের মৃত্যুর প্রায় 100 বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হয় এবং হঠাৎ করে সেটি বিজ্ঞানীদের মহলে বিশাল আলোড়ন সৃষ্টি করে। দেখো, গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে। আচ্ছা, তাহলে মহাকাশ পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? টেলিস্কোপ। দেখো,
গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন কোপার্নিকাসের মতবাদটি সঠিক। সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে। কোপার্নিকাসের মতবাদকে সমর্থন করেছিলেন গ্যালিলিও এবং বলেছিলেন যে সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে। যখন গ্যালিলিও কোপার্নিকাসের মতবাদকে সমর্থন করে তা প্রচার করতে শুরু করে তখন ক্যাথলিক চার্চ গ্যালিলিওর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ এই মতবাদ তাদের ঐশ্বরিক বিশ্বাসের বিরোধী ছিল। তাদের ঐশ্বরিক বা ধর্মগ্রন্থে বিশ্বাস করত যে, এবং ধর্মগ্রন্থে এটাই লেখা ছিল যে পৃথিবী হচ্ছে সকলে কিছুর কেন্দ্রবিন্দু এবং চাঁদ, সূর্য, নক্ষত্র সব কিছু পৃথিবীকে ঘিরে ঘুরছে। কিন্তু গ্যালিলিও যখন বললেন যে না, সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে, তখন এই ক্যাথলিক চার্চ গ্যালিলিওর উপরে খুব রেগে গেলেন। তারা গ্যালিলিওকে বিচার করে বাকি জীবন তাকে গৃহবন্দী করে রাখে। তোমরা জেনে অবাক হবে যে 1992 সালের অক্টোবর মাসে শেষ পর্যন্ত গ্যালিলিওকে ক্যাথলিক চার্চ ক্ষমা করেছিলেন। দেখো, 1664 সালে নিউটন তার বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। তাহলে মহাকর্ষ বলের সূত্র কে প্রকাশ করেছিলেন? বিজ্ঞানী নিউটন। এবং সেটা কবে? 1664 সালে। এবং সেটি ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহের প্রদক্ষিণ নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়। বিজ্ঞানী নিউটন যে মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেছিলেন, এই মহাকর্ষ বলের সূত্র ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহের যে প্রদক্ষিণ করে বা সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহ যে ঘুরছে সেটা নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব। বৈজ্ঞানিক মহল তখন সন্দেহাতীতভাবে সূর্যকে সৌরজগতের কেন্দ্রস্থল হিসেবে মেনে নিল। যখন নিউটন তার সূত্র প্রকাশ করলো এবং তারা সব কিছু নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারলো এবং তারা সব কিছু পর্যবেক্ষণ করে দেখলো না যে গ্যালিলিও যে মতবাদ দিয়েছিলেন সেটাই সত্যি, তখন তারা এটা বিশ্বাস করতে বাধ্য হলো যে সূর্যই হচ্ছে সকল কিছুর কেন্দ্রবিন্দু। সৌরজগৎ। দেখো, এই অধ্যায়ে সৌরজগৎ নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, কিন্তু তার আগে একটু ভূমিকা দেওয়া হয়েছে যে সৌরজগতে আসলে কি কি রয়েছে, কয়টি গ্রহ রয়েছে এবং গ্রহগুলোর নাম কি। দেখো, আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এবং তাকে ঘিরে ঘুরছে 8টি গ্রহ। দেখো, 8টি গ্রহের নাম রয়েছে, আমাদের এটা সিরিয়ালভাবে মুখস্থ করে নিতে হবে। গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এর মাঝে বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের এবং নেপচুন হচ্ছে সূর্যের সবচেয়ে দূরের গ্রহ। কিছুদিন আগেও প্লুটোকে নবম গ্রহ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু গ্রহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটি তার কক্ষপথের সকল জঞ্জাল নিজের দিকে আকর্ষণে পরিষ্কার করে রাখতে পারে। অর্থাৎ গ্রহের সকল বৈশিষ্ট্য হচ্ছে তার আশেপাশে যা কিছু থাকবে সব কিছু সে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসে। প্লুটো আকারের সবচেয়ে ছোট হওয়ায় সেটি করতে পারতো না। প্লুটো যেহেতু আকারে সবচেয়ে ছোট, তার জন্য তার আকর্ষণও ছিল অনেক কম। সেজন্য সে তার কক্ষপথে যে সকল জঞ্জাল ছিল নিজের দিকে আকর্ষণ করে পরিষ্কার করে রাখতে পারতো না। সেজন্য এটিকে 2006 সাল থেকে আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে এখান থেকে একটি কোশ্চেন থাকতে পারে যে প্লুটো কেন গ্রহ নয়? তাহলে এটা অ্যান্সার কী হবে? প্লুটো গ্রহ নয় কারণ গ্রহের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটি তার কক্ষপথে সকল জঞ্জাল নিজের দিকে আকর্ষণে পরিষ্কার করে রাখতে পারে, কিন্তু প্লুটো আকারে সবচেয়ে ছোট হয় সেটিটা করতে পারতো না। সেজন্য প্লুটো গ্রহ নয়। শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো। দেখো, এই ছবিতে সূর্য এবং তাকে ঘিরে 8টি গ্রহ যে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে দেখানো হয়েছে এবং ছবিতে এদের তুলনামূলক আকারও দেখানো হয়েছে। কোন গ্রহটি বড়, ছোট, কোনটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, দূরের গ্রহ এখানে দেখানো হয়েছে। দেখো, এখানে যে তোমাদের 8টি গ্রহের নাম দেওয়া আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল নামগুলো দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, তারপরে গ্রহটি হচ্ছে শুক্র, তারপরে 3 নম্বর গ্রহটি হচ্ছে
পৃথিবী, তারপর মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সেজন্য আমরা এটা সিরিয়ালভাবেই মুখস্থ করব। এবং ছবিটি লক্ষ্য করো যে এখানে সবচেয়ে ছোট গ্রহ কোনটা? সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ, এবং সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, এবং সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। এই গ্রহগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে জানবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।